কালকে লাইভের জন্য বললাম, এটা কি লাইভ বলবো? ঐতিহাসিক লাইভ, মিলনের লাইভ, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার লাইভ, কী লাইভ বলবো এটা? তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলো এই লাইভটার কী নাম দেবো। ঐতিহাসিক লাইভ তো বটেই, এটা একমাত্র সঙ্গীতা ম্যাডাম জন্যই সম্ভব হয়েছে। কারণ মানবাধিকার কমিশনে কাজ করে না, তার তো কিছু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে, আর এইটাই হচ্ছে তার ক্রিয়েটিভিটি। ইয়াস, এইটাই হচ্ছে সঙ্গীতা ম্যাডাম, যেটা প্রথম থেকে বলে এসেছিলাম। আর যেটার বিচার করছিল দালাল, বলবো না, না বলা বারণ, বলা বারণ, তাই সুতপা, তাই তো সুতপা, সুতপা বলেছিল যে মানবাধিকার কমিশনে কাজ করে তিনি কি এই, তিনি কি ওই, চুল চেরা বিচার করেছিলেন। ইয়েস, কালকে প্রমাণ করে দিয়েছে যে এটাই হচ্ছে সঙ্গীতা ম্যাডাম, আর এটাই হচ্ছে ওনার কাজ। মানবাধিকার কমিশনে কাজ করা একজন সমাজ সেবিকা, তার কাজ সমাজকে কলুষিত হওয়ার থেকে বাঁচানো, সমাজের ঝগড়া মিটিয়ে বন্ধুত্ব করা, পুনর্মিলন করা। সমাজকে ওয়াইটিকে নোংরা পরিষ্কার করতে এসেছিল না, সেই নোংরা পরিষ্কার করে দিয়ে একদম ঝকঝকে তাকতাকে একটা ওয়াইটি করেছে। কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়, কতদিন থাকবে এই পরিষ্কার? বিশেষ করে একজন, সবাই পরিবর্তিত হলেও একজনকে পরিবর্তন করা খুব মুশকিল। আর সেটা কে তোমরা সবাই জানো। সেটাকে ভিউজ যখন কমে যাবে, সে তখন আপন ফর্মে, নিজের ফর্মে ফিরে আসবে। কারণ সেই কালকে বার্তা দিয়েছে, কালকের কোনো একটা ভিডিওতে বার্তা দিয়েছে, কিচ্ছু হয় না এইসব কোর্ট কাছারি বিচার করে আইন করে, কিচ্ছু হয় না, কিচ্ছু করতে পারবে না। অতএব যখন ভিউজ কমে যাবে না, তখন সে তার ফুল ফর্মে, তার পূর্ব রূপে ফিরে আসবে। এটা আমার ধারণা, অবশ্যই আমার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, সঙ্গীতা ম্যাডামের কালকে দুটো লাইভ দেখেছি। প্রথম লাইভটায় আমি ছিলাম না, আমি বাজারে গেছিলাম, বাড়িতে এসে তারপরে দেখেছি। আর সীমার লাইভটায় পুরোটাই ছিলাম। আজকে শুধু শুনেছি, মানে এই লাইভটা শুধু শুনেছি, উঠিনি, কোনো বক্তব্য নেই, কারণ শোনার সময় আছে। তো চলো বন্ধুরা, আজকে এই লাইভটা নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, মূল্যবান মতামত দেব এবং তার উত্তর তোমাদের কাছ থেকে আশা করব। তো চলো ইন্ট্রোটা দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি এবং খুব খুশিতে আছি। দীর্ঘদিন ওয়াইটি খোলা যেত না, সবার ক্ষেত্রেই বলবো ওয়াইটি খোলা যেত না, মানে ফ্যামিলির সামনে, বাচ্চাদের সামনে ওয়াইটি খোলা যেত না, ইউটিউব খোলা যেত না। যদিও কন্ট্রোভার্সি করি এবং আমি একদমই নতুন, 1-1.5 বছর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো দিন কোনো স্ল্যাং ইউজ করিনি, কোনো দিন কোনো স্ল্যাং ইউজ করিনি, আগামীতেও করব না। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি করি, সেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আমাদের দেখতে হয়, বিশেষ করে যে কন্টেন্ট থাকে তাকে তো দেখতেই হয়। যেমন সুতপার ভিডিও দেখতাম, নিতে পারতাম না। যখন আমি কন্ট্রোভার্সি করি না, তখনও আমি এই জোনটা দেখতাম, যখন ও এমএসএলদের নিয়ে কন্ট্রোভার্সি করতো। কি নোংরা থেকে নোংরাতম কথা বলতো এর ফ্যামিলিকে নিয়ে। যদিও আজকে এই সমস্ত কথা একদমই অবান্তর, তবুও বলি কয়েকটা কথা। নিতে পারতাম না, লোকজনের সামনে ছাড়তে পারতাম না, ফ্যামিলির সামনে দেখতে পারতাম না, লুকিয়ে দেখতে হতো, একান্তে একটা ঘরে দেখতে হতো, দেখতাম। তারপরে আরও সবাই আছে, তার মধ্যে সীমাও আছে, সীমারও শুনেছি, মুখের গালিগালাজ শুনেছি। তাছাড়াও আরও আছে যারা কন্ট্রোভার্সি, কালকে যারা লাইভে উঠেছিল ম্যাক্সিমামই তাই, ম্যাক্সিমাম, সবার ক্ষেত্রে বললাম না, যে গালিগালাজ শুনেছি। কিছু চ্যানেল তো খুলতেই পারতাম না, এত নোংরা থেকে নোংরাতর ভিডিও আসতো, ভাষা আসতো। বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্য তো ছিল এবং বডি পার্ট নিয়ে কথা বলতো, খারাপ লাগতো খুব। কোনো দিন করতে পারিনি, তো কোনো দিন বলতে পারিনি, যার জন্য সেইভাবে কন্ট্রোভার্সির জন্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি, নিজেকে মানে পরিচয় আনতে পারিনি। আর আমার ওই পরিচয়ের দরকারও নেই, মুখ বাজে করে। তো যাই হোক, প্রসঙ্গ এটা না। যেটা সঙ্গীতা ম্যাডাম এসেছিলেন আমাদের কন্ট্রোভার্সি জোনটাকে ঠিকঠাক করতে, সত্যি কথাই অসংখ্য ধন্যবাদ এই সঙ্গীতা ম্যাডামকে। যদি এই সময় হালটা না ধরতো না, তাহলে ওয়াইটি কোথা থেকে কোথায় চলে যেত বলা খুব মুশকিল ছিল। ওয়াইটির পরিবেশ জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছিল। মানুষের ব্যক্তিগত আক্রমণ, ফ্যামিলি আক্রমণ, বিশেষ করে প্রত্যেকটা বাচ্চা আক্রমণ হচ্ছিল।
এবং তাদের মায়েদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এটা স্বাভাবিক, যে কোনো সন্তানকে যদি কেউ আক্রমণ করে মায়েদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। এই জায়গাটার থেকে এই সময় সঙ্গীতা ম্যাডাম একদম ঠিক সময় এসে এই যে হালটা ধরেছে না, এর জন্য সত্যি কথাই আজকে ইউটিউবের এই দিনটা দেখতে পেলাম। এই দিনটা দেখতে পেলাম অন্তত সব মানে ফ্যামিলির সামনে, সবার সামনে, পরিবারের সবার সামনে একটা ভিডিও ছেড়ে দেখতে পারবো আগামী দিনে দেখতে পারবো। কেউ বলতে পারবে না এটা কী চালিয়েছো, কি বাজে ভাষা এইগুলো শুনছো, এই কথাটা যাতে শুনতে না হয়। এখন যে কথাগুলো বলবে তার এগেনস্টে যেন বলতে পারি যে এর এগেনস্টে কথাটা বলছে, যুক্তিগুলো এই দিচ্ছে, এর যুক্তিগুলো এই, কোনো স্ল্যাং না, এইটা বলতে পারবো। আর এর জন্য সম্পূর্ণই সঙ্গীতাদি। কিন্তু এটাও আবার ঠিক, প্রত্যেককে সেটা গ্রহণ করতে হবে। যেমন সীমা আজকে 1.5 মাস ধরে গ্রহণ করেছে, তার গ্রহণযোগ্যতা আমরা কিন্তু প্রত্যেকটা পলে পলে দেখতে পাচ্ছি যে সঙ্গীতা ম্যাডামকে ও মেনেছে এবং প্রত্যেকটা মুহূর্তে ওর যে পরিবর্তন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি বলো পাশাপাশি সরি দা লা বলা যাবে না, বলেছে ওর খুব খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। তাহলে উল্টো দিকে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, চুল্লুকোর, ফন্দীপ, তারপরে আরও সব ব্লা ব্লা ব্লা, তাদের কেমন লাগে? ঢেপসিতা, তারপরে আরও সব বাজে বাজে নাম, যা কী জানো, জাস্ট কিমা, পতিতা, এগুলো একবার চিন্তা করা উচিত ছিল। যাই হোক, বলবো না, সুতপা বলেই বলবো। সুতপা কিন্তু কারুর কথায় প্ররোচিত হয়ে বা কারুর কথা রাখতে গিয়ে সংশোধন হয়নি, এটা কিন্তু সবাই যেন ভুলে না যায়। সুতপা কিন্তু পরিবর্তিত হয়েছে মানে আইনের পদক্ষেপ নেওয়ার জন্য, আইনের টাসুনিতে, আইনের একটা প্রেশারে সুতপা পরিবর্তিত হয়েছে, আইনের প্রেশারে। আইন তাকে বাধ্য করেছে। MSL-এর বিরুদ্ধে যেভাবে নোংরা থেকে নোংরাতম করে দিয়েছে, আজকে চ্যানেলটা শেষ। আজকে চ্যানেলে ভিউজ হয় না ওদের, তার কারণই হচ্ছে সুতপা পুরো পরিবারটাকে, কণিকা এত মানে ভালোবেসে উজ্জ্বলকে, একটা হ্যান্ডিক্যাপ ছেলেকে, প্রথম থেকে ছিল না, অ্যাক্সিডেন্টের পরে হয়েছে, তারপরে বিয়ে করে কি সুন্দরভাবে ওরা একটা ব্লগিং চ্যানেল, কি সুন্দরভাবে ওদের জীবনটাকে সাজিয়ে নিয়েছিল, সেই জীবনটাকে নষ্ট করেছে এই সুতপা, সেই চ্যানেলটাকে নষ্ট করেছে। আজকে সেই চ্যানেলটা প্রায় শেষের দিকে বলতে বাধ্য হলাম। আর সেখান থেকেই কিছু ভিউয়ার্সরা ওর পাশে দাঁড়িয়ে, মানে কণিকার পাশে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে কেস করাতে কিন্তু সুতপা শুধরেছে। এই যে যতটুকু শুধরেছে দেখো না, ওই যে বলে না আমি শুধরেছি, আমি নিজেকে রেকটিফাই করেছি, এটা কিন্তু কারোর জন্য নয়, এটা কিন্তু আইনের তাসনে, অর্থাৎ আইনের ঘেরাটোপ বলে না, সেই জন্য, আইনের প্রেশারে ও কিন্তু নিজের থেকেও হয়নি, শুধরায়নি। ও কিন্তু এই যে সঙ্গীতা ম্যাডামের মতো কোনো মানুষের জন্যও শুধরায়নি, ও শুধরেছে আইনের চাপে। এই এতক্ষণে ঠিক ওয়ার্ডটা বললাম, আইনের চাপে। তাই জন্য যেন কেউ ভুল করে ভেবো না যে ও শুধরেছে, ও শুধরাতে বাধ্য হয়েছে, ওকে বাধ্য করা হয়েছে। তারপরে চলে গেছে, কণিকা উজ্জ্বলের নাম এখন নিতে পারে না, কারণ আইনের একটা বাধ্যবাধকতা আছে। তারপরে পড়েছে সন্দীপকে নিয়ে, সন্দীপের ফ্যামিলিকে নিয়ে। তো যাই হোক, এখনও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আর বাঁচার পথ নেই, কারণ কালকে সকালের ভিডিওতেও বলেছে স্টিম লাইভ হবে, আমি উঠবো না, হারগিজ যাবই না, উঠবই না, ও বলেছে। কিন্তু তাকে দেখা গেছে, তাতে আমি কিন্তু অখুশি না, আমি খুশি। এবং শুধু খুশি না, আমি দেখতে চাই এই পরিবর্তনটা কত দিনের। আমার এটা ব্যক্তিগত মতামত, সবাই পরিবর্তিত হলে ও পরিবর্তিত হবে না, আর সেটা সময় বলবে। কারণ ওর যে ভিউজের দিকে নজর, সেটা কালকে লাইভেই বোঝা গেছে, লাইভেই বলছে সীমা আর ইপসিতার ভিউজের দিকেও নজর ওর থেকে হয়। এটা আমি অন্তত অনেক দিন আগের থেকেই জানি, ওর ভিউজের দিকে ভীষণ নজর। আর যখন দেখবে না, কারণ ওকে মানুষ এখন আর চাইছে না, সেটা অন্তত ও বুঝে গেছে, কারণ ওর ভিউজ দিন দিন ডাউন হতে চলেছে। কারণ ও যে সমস্ত নোংরামি করছে, আর সবথেকে বড় কথা, ও অন্যায়কে সাপোর্ট করছে দিনের পর দিন। এর আগে মন্দিরা যখন পরকীয়া করেছে তাকে সাপোর্ট করেছে, এখন টিনু পরকীয়া করেছে তাকে সাপোর্ট করছে। এটা ভিউয়ার্সরা কত নেবে, কত দেখবে? কালকে শিবার লাইভে সমানে দেখছিলাম, নিচে সমস্ত কমেন্ট আসছিল, শাস্তি চাই সুতপার, শাস্তি চাই, বিচার চাই। ও যেভাবে এতদিন যা করেছে, যাকে আজকে সেই পুরনো কথা আজকে আর টানবো না, আজকে শুধু বলবো
ঐতিহাসিক লাইভ, সত্যি ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। সীমার সঙ্গে, ইপসিতার সঙ্গে, সুতপার সঙ্গে, সোমার সঙ্গে সবার মিলে মানে বংজয়শ্রী এসেছিল। এদের ভিডিও সবারটাই দেখি আমি, যেহেতু কন্ট্রোভার্সি করি সবারটা দেখি। এদের সবার সঙ্গে সবার মিল হয়ে গেছে, এটা দেখে ভীষণ ভালো লেগেছে। এবং একটা অন্তত মানে লেভেলে এসছে যে কেউ কাউকে বিকৃত করবে না নামকে, যে যার নাম ধরে ডাকবে, সেই অধিকারটা সঙ্গীতা ম্যাম দিয়েছেন। সত্যি কথায় ভীষণ আপ্লুত, অভিভূত। কিন্তু এটা কতদিন থাকবে সেটা বলতে পারি না, বিশেষ করে একজনের থেকে। তো এখন নাম ধরে ডাকবে, সবাই নাম ধরে কথা বলবে, সংযত হয়ে কথা বলবে। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে যারা ওই রূপে এদের দেখতে চায়, আমার মনে হয়। নাহলে এত ভিউজ হয় কেন? এত ভালো ভালো ব্লগিং চ্যানেল আছে, এত ভালো ভালো কন্ট্রোভার্সি চ্যানেল আছে, এই চ্যানেলে ভিউজ হয় কেন? তাহলে মানুষ দেখতে ভালোবাসে। আজকে টিনুর ভিডিওতে কি আছে? কেন ভিউজ হয়? বলতে পারবে তোমরা? কত ভালো ভালো ব্লগিং আছে, কত ভালো মেয়েরা কত সুন্দর করে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, তাদের ভিউজ হয় না। কত চ্যানেল বন্ধ করে দিয়েছে ভিউজের জন্য। কারণ খাটার পরে যদি সেটা পাবলিক না খায় না, কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা ভিউজের জন্য কাজ করি। দিনের শেষে যখন ভিউজ না পাই না, তখন আমাদের মানে যারা ব্লগিং করে তাদের সেই এনার্জিটাই নষ্ট হয়ে যায়। এক সময় এনার্জি নষ্ট হতে হতে তলানিতে গিয়ে ঠেকে এক সময় বন্ধ করে যায়। অথচ টিনুর ভিডিও দেখো, কি আছে? কোনো ক্রিয়েটিভিটি নেই। খাওয়া, বিড়ালকে দেখানো, আর ওই বেরিয়ে রাস্তা দেখানো, ব্যাস, ভিডিও শেষ। 8 মিনিট, 9 মিনিট, ঊর্ধ্বে 14 মিনিট, তারপরে সোনাই কাকা, তাছাড়া কিচ্ছু আছে? কিন্তু লাখ লাখ ভিউজ কেন হয়? মানুষ নোংরা দেখতে ভালোবাসে, পরিণতি দেখতে চায়, ওই জন্য। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। আবার বলছি, খুব ভালো একটা উদ্যোগ। আর আমি জানতাম এই দিনটা আসবে, আমি জানতাম। ওই যে সুতপা অনেক লাফিয়েছিল না, স্ট্রিম লাইভে উঠবো না, অমুক করবো না, তমুক করবো না, কিন্তু দিনের শেষে বলবো এটা খুব ভালো একটা কাজ হয়েছে। কিন্তু এই কাজটা কতদিন ঠিক থাকে? আমি প্রথম ডে 1 থেকে বলে এসেছি, আমরা কারুর ব্যক্তিগত শত্রু না। প্রথম দিন আমি ইউটিউব করতে এসে যেটুকু বুঝেছিলাম যে এইটা কন্ট্রোভার্সি করতে করতে ব্যক্তিগত শত্রুতার মধ্যে চলে যায়। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন আপন হয়ে যায় না, পরিচয় হয়ে আপন হয়ে যায়, তখন নিজস্ব কথা কিছু আদান প্রদান হয়। এটা মানুষের, এটা আমরা মানুষ তো, আমরা রক্ত মাংসে গড়া শরীর তো। আমাদের সঙ্গে যখন একজনের পরিচয় হয়, ভাব হয়, তখন আমাদের মনের ভাব প্রকাশ হয়। কিন্তু সেই মনের ভাবগুলো বিক্রি হয় পরে। এইটাই হচ্ছে ইউটিউব। একটু পান থেকে চুন খসলেই, একটু স্বার্থে ঘা পড়লেই উভয়ের চরিত্র একদম খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে খুলে দেয়। এইটা হচ্ছে ইউটিউব। সেইখানে আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে ইউটিউবের জায়গায়, কন্টেন্টের জায়গায় থাক, ব্যক্তিগত দিকে থাকুক। আমরা জানি উকিলরা স্বামী স্ত্রী উকিল হয়, তারা তাদের ক্লায়েন্ট নিয়ে দুজন মুখোমুখি ঝগড়া করে, স্বামী স্ত্রী ক্লায়েন্টকে নিয়ে। অনেক সিনেমায় দেখা যায়, অনেক বাস্তবে দেখা যায়, অনেক পত্রিকায় পড়া যায়, পেপারেও পড়া যায়, দেখতে পাই আমরা। কিন্তু দিনের শেষে তারা স্বামী স্ত্রী, দিনের শেষে তারা বাড়িতে আসে, বাড়িতে একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করে। এরকম বন্ধুদের ক্ষেত্রেও হয়। 2 অন্তরঙ্গ বন্ধু যখন উকিলের ওঠে, কাঠগড়ায় ওঠে, তখন দুজনের চরম শত্রু, অর্থাৎ তাদের কন্টেন্টটা শত্রু, তাদের ক্লায়েন্টের যে আইনটা শত্রু হয়ে যায়। তাদের ব্যক্তিগত তারা শত্রু হয় না। সন্ধেবেলায় যখন কেস মিটে যায়, সন্ধেবেলায় বা দিনের শেষে, কেসের শেষে তারা একই টেবিলে বসে কফি খায়। আমি এইটা বলেছিলাম, ডে 1 থেকে এইটা বলে এসেছিলাম যে কন্টেন্টের জায়গায় থাকুক, ব্যক্তিগত শত্রুতামি না হোক। তুমি আমাকে মনের দুটো কথা বলেছো, তোমার সাথে আমার মনোমালিন্য হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার সেই গোপন নিভৃতে একান্ত গোপন কিছু ভালোবাসার কথা, সেগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে বিক্রি করা নট ফেয়ার। এইটা ঠিক না, এটা প্রথম দিন থেকে বলেছিলাম। তারপরেও তো আছে, তারপরে সন্তান আছে, তার মেয়ে কী করলো, ছেলে কী করলো, স্বামী কী করলো, সেগুলো চলে আসে। হ্যাঁ, তাহলে বলবে যে টিনুর ফ্যামিলি নিয়ে কেন বলো? কারণ টিনু একটা সোশ্যাল ফিগার, এবং ওর যে পরকীয়াটা ও নিজে নিয়ে এসছে সোশ্যাল মিডিয়াতে, যার জন্য টিনুকে নিয়ে বলি।
সন্দীপ একটা ব্লগার, তার নিত্য ব্লগিং ইউটিউবে আমরা দেখতে পাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ভালো মন্দ দেখলে আমরা বলি কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের ব্যক্তিগত জীবন দেখাই না। আমার সন্তান বা আমার স্বামী বা আমার পরিবার আমি দেখাই না। সেখানে কেউ যদি আমাকে আক্রমণ করে তাহলে আমার পরিবারকে কেন আক্রমণ করবে? এইটা হওয়া উচিত নয়। খুব ভালো লেগেছে কালকে ডে 1 থেকে যেটা বলে এসেছিলাম আজকে তার পূর্ণতা পেয়েছে। খুব ভালো লেগেছে। যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসো এবং আমার ভিডিও দেখো তারা জানো একদম ডে 1 থেকে বলে এসেছি, ডে 1 থেকে বলে এসেছি কন্ট্রোভার্সির জায়গায় আর কন্টেন্টের জায়গায় থাকে। এবং কোনো লাইভে গিয়েও বলেছিলাম যেন, অনেকে আমাকে বলেছিল একদম ঠিক বলেছি, ডে 1 থেকে বলে এসেছি। আজকে সেই জায়গাটা সঙ্গীতা ম্যাডাম, কারণ আমি তো সমাজসেবী না, সেবিকা না, সঙ্গীতা ম্যাডাম বিরাট একটা দৃষ্টান্তমূলক কাজ করে গেলেন। জানি না এটা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। উনি যে বার্তাটা দিয়ে গেলেন, উনি যেটা করে দিয়ে গেলেন, উনি একটা মাধ্যম মাত্র, ওনাকে রোজ আসা সম্ভব না ওনার। উনি জাস্ট একটা রাস্তা তৈরি করে দিয়ে গেলেন, হাঁটা আমাদের দায়িত্ব। সেই রাস্তায় হাঁটবো আমরা, সেটা কিভাবে হাঁটবো, কখনো পা পিছলে পড়বো কি না, সেটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। উনি একটা জোন তৈরি করে দিয়ে গেলেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এটা মনে রাখতে হবে, এটা মনে রেখে চলতে হবে। এই যে সীমা, সুতপা, ইপসিতা, বংজয়শ্রী, সোমা, এই যে সবার মধ্যে একটা দূরত্ব ছিল। আমি বললাম তো, আমি নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমি কোনো কাউকে ব্যক্তিগত আক্রমণ না করলেও আমি ভিডিও করি, কেউ কাউকে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি বা ব্যক্তিগত কারোর সাথে আমার খুব ভালো সম্পর্কও না, জাস্ট ওই হাই হ্যালো কথা বলি। তো সেক্ষেত্রে বলবো, এই যে এদের যে কন্ট্রোভার্সিগুলো দেখেছি এক সময়, রিম্পা আছে, দীপ্তিদি আছে, এদের কন্ট্রোভার্সি দেখেছি এক সময়, দেখেছি মারাত্মক লেভেলের কন্ট্রোভার্সি দেখেছি। তো সেটার যে অবসান ঘটলো, সত্যিই ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। তো যাই হোক, আর এই যে কালকে কেউ একজন বলছিল, সঙ্গীতা ম্যাডামই বলছিলেন যে সীমা যদি সন্দীপের পাশে সেই সময় না দাঁড়াতো। এটা আমি ডে 1 থেকে, যেদিনকে সীমা লাইভ করে গেছে, সেই লাইভেও আমি ছিলাম, যেদিনকে সবাই মিলে রিকোয়েস্ট করা হয়েছিল সীমা তুমি সন্দীপের খোঁজ নাও, সন্দীপের বাড়িতে যাও। 3 দিন যখন সন্দীপের কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না, তারপরে কিন্তু সীমা অন ক্যামেরায় সন্দীপের বাড়িতে গেছে, তখন কিন্তু সীমা সন্দীপের বিরুদ্ধে ভিডিও করে, বিপক্ষে ভিডিও করে, এবং ওখানে দাঁড়িয়ে অন স্পট বলে এসছে আমি যদি সন্দীপের কোনো দ্বিচারিতা দেখি, কোনো খারাপ কিছু দেখি, আমি কিন্তু বলতে বাধ্য হব। ওখানে দাঁড়িয়েও বলেছে। তারপরে সীমার, ওর বাবা মাকে দেখে, ওর পরিবেশ দেখে সীমার ভালো লেগেছে, মনে হয়েছে এরা সৎ। তারপরে সীমা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। আর এটাই হয়ে গেছে এই সুতপাদের মতো কিছু মানুষের জ্বালা। আজকের ডেটেও বলছি, আজকের ডেটে দাঁড়িয়েও বলছি, সীমা যদি সেদিনকে সন্দীপের পাশে না দাঁড়াতো, আমি এই কথাটা বহু ভিডিওতে বলেছি, সেই দিনকে যদি সীমা সন্দীপের পাশে না দাঁড়াতো, আজকে সন্দীপের অস্তিত্বটাই হয়তো বিলুপ্ত হয়ে যেত। আজকের এই সন্দীপকে আমরা দেখতে পেতাম না। যেভাবে সুতপা ওকে টেনে হিসড়ে খেত, তার পেছনেও তো অনেক লোকজন আছে, আমরা জানি, দেখেছি ভিডিওতে। টিনু নিজে বলেছে অনেক দূরের হাত আছে। এবং আমরা কারুর লাইভে দেখেছি, সন্দীপের দিদির লাইভে দেখেছি, সন্দীপের দিদি ইনডাইরেক্ট টিনুকে সাপোর্ট করেছে। ছোট্ট মেয়ের ছোট্ট একটা ভুল করেছে, বা লাইভ করে বুঝিয়ে দিয়েছে যে ও টিনুর পাশে আছে বা টিনুকে সাপোর্ট করে। সেক্ষেত্রে তার মানে সুতপাকে সাপোর্ট করে। সেক্ষেত্রে বুঝে গেছিলাম সীমাই হয়ে গেছিলো ওদের প্রধান পথের কাঁটা, যার জন্য সীমা বারবার অ্যাটাক হচ্ছিল। সীমাকে সরাতে পারলেই ওদের রাস্তা পরিষ্কার হয়ে যেত, যেটা পারেনি। সীমা ঢাল হয়ে ডে 1 থেকে সন্দীপের পাশে দাঁড়িয়েছিল, দিদি হয়েই বলো, মা হয়েই বলো। এটা প্রথম থেকে বলে এসেছি, সীমা যদি না দাঁড়াতো না সন্দীপের পাশে ছিঁড়ে খেত। এরা উল্টো দিকে যারা ছিল সন্দীপকে ছিঁড়ে খেত, আমরা ধরে রাখতে পারতাম না। কারণ সীমার মতো ওরকম ফিগার আমি নিজের ফেস তৈরি করতে পারিনি, আমি বা আমরা যারা আছি সন্দীপের পাশে সীমার মতো ওরকম ফেস তৈরি করতে পারিনি। টিট ফর ট্যাট জানে সীমা। ওই জন্য আজকের দিনেও বলে গেলাম যে সেই দিনকে যদি সীমা না দাঁড়াতো সন্দীপের পাশে, সন্দীপের পরিস্থিতি খারাপ হয়ে যেত, এই শিয়াল শগুনের ছিঁড়ে খেত ওকে। তো যাই হোক, কালকের লাইভটা ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মিলনের একটা লাইভ, কিন্তু লাইভটা মানে
আবার হয়তো কালকে অনেক ভিডিও নামবে, কারণ সুতপা কালকে সোমার লাইভে স্ট্রিম লাইভে উঠেছে এই নিয়েও কন্ট্রোভার্সি হবে, কারণ এরা তো রূপই চেনে না, এরা তো সুতপাকে চিনতেই পারে না। সুতপা বা ওই যে আরেকজন আছে যাকে নিয়ে তোলপাড়, আমি তার নাম নিতেও চাই না, যাকে এরা তো চাই না, এরা তো এদের চেনেই না, এরা কখন কার দলে ভিড়ে যাবে বুঝতেই পারে না। যেমন লাইভে মিট আপে যারা এগেনস্টে ছিল এখন দেখছে মানে যে যার উল্টো দিকে ছিল এখন দেখছে তারা দুজনে এক হয়ে গেছে, অথচ এক সময় এই দুজনকে ছিঁড়ে খেয়েছে, দুজনকে ছিঁড়ে খেয়েছে। সেই দিক থেকে দাঁড়িয়ে সুতপার দিকে দলে কিছু মিট আপে মানুষ গেছে, সুতপার কাছের মানুষ, এই দাদার দিকে কিছু ভালো মানে কিছু মানুষ গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল এদের দুজনের লড়াই, সুতপা আর সঞ্জয় এদের দুজনের লড়াই ছিল। কিছু মানুষ ফেসে গেছে। আলটিমেটলি দিনের শেষে কি দেখেছে যে এরা দুজন এক হয়ে গেছে, মাঝখানে গড়াগড়ি খাচ্ছে। এই যে এরা মিট আপে যারা গেছিলো তারা গড়াগড়ি খাচ্ছে, তারা বুঝতেও পারছে না যে এখানে কি নোংরা রাজনীতি চলেছে, যেটা আমি বুঝতে পেরেছিলাম। আজকে তোমাদের বলছি যেটা আমি বুঝতে পেরেছিলাম, শুধু এইটুকু তোমাদের বলে গেলাম, কারণ ইনভাইট আমার কাছেও এসেছিল ওই মিট আপে যাওয়ার জন্য, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো নোংরা রাজনীতি চলবে, আমি বুঝতে পেরেছিলাম। আমার সেদিনকে পোষকালী পুজোর একটা অনুষ্ঠান ছিল, যদি না থাকতো তবুও যেতাম না, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, কারণ আমি এদের কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে মেন দুদিকে যে দুজন দাঁড়িয়েছিল এদের তো বিশ্বাস করিই না। অতএব ওই জন্যই আমার যদি সময়ও থাকতো তবুও আমি যেতাম না। এইটা হচ্ছে আমি, কারণ এদের আমি বিশ্বাস করি না। এরা কখন কোন পাত্রে আকার ধারণ করবে বোঝা খুব মুশকিল। আজকে সোমা স্ট্রিম লাইভে সুতপা উঠে সীমা ইপসিতার সাথে মিলমিশ করে নিয়েছে। ইপসিতাদি ও আবার তুমি বলা পছন্দ করে, কিন্তু আমি ওকে তুমি বলবো না, আমি ওকে তুই বলবো, কারণ ও আমার অনেক ছোট। এই সুতপার সাথে মোয়ের মিটাপে একদম ফেস টু ফেস হাত মিলিয়ে এসেছিলাম, সামনে থেকে দেখে মনে হয়েছিল খুব ভালো মেয়েটা, এবং বলেও ছিলাম। তারপরে একজনের সাথে মিশও হয়ে গেছিল, তার মধ্যে আমিও ছিলাম। তারপরে বাড়িতে এসে দেখেছি কি রূপ, তখনই বুঝেছিলাম যে আদেও কি ধরনের, কি ধাতু দিয়ে তৈরি, যার সাথে মোয়ের মিটাপে গিয়ে গলায় ভাব করে আসলো, চুমাচাটি খেয়ে আসলো। আমার কাছে ভিডিও আছে, আমার ভিডিও করা আছে, আমার সাথে মজা করলো। আমি গিয়ে বললাম আমি জানি তুমি বলতাম আমি জানি তুমি আসবে, তখন বলছে তুমি জানতে আমি আসবো? আমি যে হ্যাঁ আমি জানি তুমি আসবে। তখন সদ্য নেমেছি আমি কন্ট্রোভার্সিতে, দুটো কি একটা ভিডিও করেছি সদ্য, বা 1-1.5 মাস এরকম সদ্য কন্ট্রোভার্সিতে নেমেছি। তারপরে যখন এসে দেখেছি যে মানুষটাকে গলা জড়িয়ে ধরে চুমু খেয়েছে, বলেছে যা আছে সব ভুলে যাও, ভুলে গিয়ে আবার আগের জায়গায় ফিরে দাও, খুব ভালো লেগেছিল। যাকে দুটো মানুষ তো এক হতে পেরেছে। ও বাবা, 1 সপ্তাহ যেতে পারিনি, বিপরীত মুখে কথা বলেছে। সেই দিন থেকে বুঝে গেছি এর আসল রূপটা, সেই দিন থেকে বুঝে গেছিলাম এর আসল রূপটা কি। আজও বলছি এ পাল্টাবার নয়, তবুও দেখা যাক, সময় মানুষকে হয়তো পাল্টে দেয়, পরিস্থিতি মানুষকে পাল্টে দেয়, চাপ মানুষকে পাল্টে দেয়। হয়তো বুঝতে পারছে যে ওরও অশনি সংকেত ও দেখতে পাচ্ছে, তাই জন্য হয়তো কালকে স্ট্রিম লাইভে উঠে ব্যাপারটা মিউচুয়াল করে নিয়েছে। হয়তো বলছি, কিন্তু বারবার বলছি, হয়তো বুঝতে পারছে যে ওরও পেছনে কোনো অশনি সংকেত দেখা দিয়েছে, সেই জন্য হয়তো সঙ্গীতা ম্যাডামের সাথে কালকে মিল করেছে। আর এটা করেছে এর জন্য খারাপ না, কারণ সঙ্গীতা ম্যাডাম বারবার বলেছে আমার সাথে যোগাযোগ করো। সর্বোপরি উনি একটা সমাজসেবিকা, ওনার কাজই এটা, ওনার মানুষের সাথে মানুষের মিলনই হচ্ছে ওনার কাজ, সেতু বন্ধনই ওনার কাজ, সেতু ভাঙা নয়। তো এরপরে বুঝতে পারছি না এরপরে কি আমাদের সঙ্গীতা ম্যাডাম অন্য কোনো আরেকটা সেতু বাঁধতে চলেছে, যেটা হয়তো কোনো দিনই সম্ভব না। সেটাও কি চেষ্টা করবেন উনি? কিন্তু এটা করলে মনে হয় না খুব ভালো হবে, এটা করলে মনে হয় না দুটো জীবনের জন্যই খুব ভালো হবে। হয়তো সন্তানটার দিকে তাকিয়ে হয়তো অনেকেই বলবে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি যে আমাদের যে নায়িকা এখন, আমাদের যে কন্টেন্ট এখন, সে দিব্যি অন্য একটা যার হাত ধরে গেছে প্রেমিকের সাথে সুন্দরভাবে সংসার করছে, যেটা আমরা বুঝি, অফ ক্যামেরায় বুঝি, এইটুকু অনুভূতি দিয়ে বুঝি, ভিডিওর থেকে বুঝি।
না প্রমাণ পাইনি, প্রমাণ তো একটা আছেই, সেই এইটা কমিউনিটি পোস্টটা প্রমাণ একটা আছেই, কিন্তু তবুও বুঝি, কারণ বেড়াতে যাওয়াটা যদি না দেখতাম নিজের চোখে কার সাথে বেড়াতে গেছে, তীর্থ করতে গেছে, তাহলে হয়তো এই কথাটা বলার সাহস পেতাম না, কিন্তু আমরা অন ক্যামেরায় আমাদের কাছে চলে এসছে, তো সেখান থেকে নিয়ে এসে তাকে এই সংসারে বসানো আমার মনে হয় এটা ভালো হবে না। এটা আমি আমার ওপিনিয়নটা বলে গেলাম, কারণ সঙ্গীতা ম্যাডামও তো চান যে একটা সংসার আবার জুড়ে যাক, বা একটা সন্তান তার মা বাবা দুজনকেও পাক, আমরাও চাই, কিন্তু কুমাতা না, সুমাতা হলে অবশ্যই চাই। রিমি প্রীতমের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ ওদের মধ্যে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই, ওদের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নেই, ওদের ব্যাপারটার সাথে সন্দীপ আর টিনুর ব্যাপারটা মিলিয়ে ফেললে হবে না, এইটুকু শুধু আজকে বলে গেলাম। আজকে বলার ছিল অনেক কথা, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আজকে এইটুকু শুধু বলে গেলাম। ভালো লাগলো, কিন্তু এই ভালো লাগাটা কতদিন বয়ে নিয়ে যেতে পারবে, আজকেই হয়তো ভিডিওতে দেখবো সঙ্গীতা ম্যাডামের বিরুদ্ধেই হয়তো কথা বলছে, তো দেখা যাক। আমার ভিডিওটা 9টায় যাবে, তারপরে হয়তো ভিডিও নামবে, তারপরে দেখবো হয়তো আজকে তার রূপ দেখবো। ও তো তাই, একদিন 2 দিন খুব নরম হয়ে কেঁদে কেটে ভিডিও করে, তারপরের মুহূর্তেই তার রূপে ফিরে আসে তার রূপে ফিরে আসে, কারণ সে হচ্ছে বলে না 16 কলা, একটা নারীর 16 কলা আছে, ওর 16টা কলাই ও দেখায়। আমরা জানি একটা নারী 2-3টে কলা দেখালেই মানে তার রূপ আর কি, রূপ ছলা কলা আর কি, সেই ছলা কলার 2টো একটা দেখালেই মোটামুটি পৃথিবী শেষ, সেখানে ও 16টা কলাই অ্যাপ্লাই করে, ছলা কলা 16টাই অ্যাপ্লাই করে, ওই জন্য ওকে ধরতে পারি না, বুঝতে পারি না কখন এই কাঁদছে, এই গান করছে, এই ইনসাল্ট করছে, ও কখন কী করছে, এই আনন্দ করছে। তবে একটা কথা মনে হচ্ছে, ও যে এই যে সঙ্গীতা ম্যাডাম যে স্টেপটা নিয়েছে, তাতে মনে হচ্ছে খুশি, ইনডাইরেক্ট ওর জন্যই তো হলো মনে হচ্ছে এটা। তো যাই হোক, ওই স্ট্রিম লাইটটা উঠেই কিন্তু এই কাহিনিটা করে ফেললো। তো আজকের মতো এখানেই যাচ্ছি, রাখছি ভিডিওটা, আবার ভিডিও আসবে আজকে, তো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু করে যেও। তো চলো, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।